অনুপ্রবেশ হচ্ছে কি হচ্ছে না। আজ লোকসভায় দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ, গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যা বললেন, তাতে বিপদটা শুধুই বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষা নয়। কয়েকদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন কিভাবে কার্যত গোটা পূর্ব ভারতের একটা বিরাট বড় অংশকে বিহার বাদ দিলে অসম, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে কার্যত দেশের বাইরে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। আপনার কাছে আসবো, অতএব আপনাদের টেকটা কি বিষয়? আমাদের টেক হচ্ছে নিশিকান্ত দুবে খুব সম্ভবত অমিত শাহ রেজিগনেশন চাইছেন, এছাড়া আমার তো আর কিছু মাথায় আসছে কেন বলছেন? এই কারণে, কেননা মালদা মুর্শিদাবাদের যে সীমান্তটা, ওটা কি সিভিক ভলেন্টিয়াররা পাহারা দেয়? মানে ওইটা কি কোনো কারণে বিএসএফ লিস্ট দিয়েছে সিভিক ভলেন্টিয়ারদেরকে? আমি কোনো ব্যঙ্গ বিদ্রুপ কোনো কিছুর মধ্যে না গিয়ে বলছি অনির্বাণ, আমি দেবজিৎ দ্বারা যে কথাগুলো বললো এবং কতগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বললো, আমি ওকে বিশ্বাস করে ধরে নিচ্ছি যা যা বলেছে সত্যি কথা বলেছে। এবং এইটা কিন্তু আমি যতদূর বুঝলাম এটা ইনফিল্ট্রেশনের থেকেও বড়, এটা হচ্ছে একটা ফোর্সড আইডেন্টিটির সমস্যা। এবং সেইটা কিন্তু একজন মুসলমান আইডেন্টিটি লুকিয়ে হিন্দুকে বিয়ে করে, হিন্দু আইডেন্টিটি লুকিয়ে খ্রিস্টানকে বিয়ে করে, আদিবাসী অনাদিবাসীকে বিয়ে করে, সব ঘটনাই আমাদের চারদিকে ঘটে। উকিল হিসেবে নিশ্চয়ই এটা দেবজিৎ আমার থেকে ভালো জানবে, কিন্তু সেইটা একটা সিরিয়াস কনসার্ন, আমি এটাকে ছোট করছি না। কতগুলো ব্যাপার আমি খুব বিক্ষিপ্ত হয়ে বলছি। প্রথম কথা হচ্ছে, দেখো আসলে কি জানো তো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমরা বাঙালি তো, ধরো মানে বাইরে থেকে লোক আসার ফলে আমাদের এই এলাকার জাতিবিন্যাস পাল্টে যাচ্ছে। এই যুক্তিটা এমন একটা যুক্তি যে যুক্তিকে সামনে রেখে আসামে বাঙালি খাতা অভিযান হয়েছে। কিন্তু শুধু তো এই এলাকা না শতরূপ, আজকের কথাটা খুব অ্যালার্মিং লাগছে আমার এই কারণে। আমি একটু থামিয়ে বলছি, আপনাকে আবার সুযোগ পাবেন, আজকে সবাই অ্যাম্পল ভরসা আছে, নিশ্চয়ই সুযোগ পাবো। আমি কেন বলছি শতরূপ, উনি বলছেন, নিশিকান্ত দুবে বলছেন আদিবাসীদের জমি মানে সম্পত্তি হস্তান্তর, যেটা এই দেশের আইন অনুযায়ী করা যায় না, কেউ করতে পারে না। ঠিক ঠিক, কিন্তু নিশিকান্ত দুবের পিতৃপুরুষের ক্ষমতা নেই, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলে অতএব দেউচা পাশামিতে যে আদিবাসীদের জমিটা গৌতম আদানি কিনছে ওটা অন্যায়। দিচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিজেপির সরকার নয়। কিন্তু গৌতম আদানি যে আদিবাসীর জমি কিনছে এই কথাটা বলার ক্ষমতা নিশিকান্ত দুবের নেই। এনিবে আমি সুতরাং এই যে তুমি যে সঠিক কথাটা বললে যে আদিবাসীদের জমি অনাদিবাসীর হাতে যাবে কেন, গৌতম আদানি নামক একজন আদিবাসীর জমি যখন কেনে তখন নিশিকান্ত দুবের কিছু বলার ক্ষমতা হবে না। এবার আমি আজকের যে প্রসঙ্গটায় আসছি, যেটাকে নিয়ে আজকে আলোচনাটা হচ্ছে, এটা একটু কাইন্ডলি দেখে নাও। হ্যাঁ, সুতরাং আমি একটা যেটা বললাম যে মালদা মুর্শিদাবাদের বর্ডারও সিভিক ভলেন্টিয়ার পাহারা দেয় না। হেমন্ত বিশ্ব শর্মা কদিন আগে একটা কথা বললেন, যেটাকে নিয়ে তোমরাও রিপাবলিক পরপর কয়েকদিন শো করলে, যে আসাম থেকে, উনি আসামের কথাও বললেন যে ওইখানে ক্রস বর্ডার যে ইনফিল্ট্রেশন হচ্ছে। দেখো আমি সিপিএম এর হয়ে বলবো, মণিশঙ্করবাবু তৃণমূলের হয়ে বলবেন, কি দেবজিৎ সরকার বিজেপির হয়ে বলবে, সেটা আলাদা কথা। কিন্তু লজিকের জায়গা থেকে একটা 5 বছরের বাচ্চাও এটা জানে যে আসামের ইনফিল্ট্রেশন ঠেকানোর দায়িত্ব যার, মালদা মুর্শিদাবাদ বর্ডার দিয়েও ইনফিল্ট্রেশন ঠেকানোর দায়িত্ব তার। কার্গিলে যে পাকিস্তান থেকে সেনা ঢুকেছিল আমাদের টেরিটরিতে, সেই পাকিস্তানের সেনাকে ঝেঁটিয়ে বার করার কৃতিত্ব একমাত্র ভারতের সেনাবাহিনীর, আমার পাড়ার কাউন্সিলরের নয়। সোজা কথা। সেই সময় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, ওটা জ্যোতি বসুরও কৃতিত্ব নয়, করেছিল ভারতীয় সেনা। তেমন কোথাও যদি ইনফিল্ট্রেশন হয়ে থাকে, ক্রস বর্ডার সেনার বিরোধিতা করেছিলেন। সুতরাং আমি যেটা বলছিলাম যে সুতরাং যদি কোথাও আমাদের সীমান্তকে বাইরের ইনফিল্ট্রেশনের হাত থেকে সুরক্ষিত করা হয়ে থাকে, সেটা সেনার কৃতিত্ব। যদি কোথাও সেটা না করা হয়ে গিয়ে থাকে, সেটাও সেনার, যারা ওখানে মোতায়েন আছেন, কি হোম ডিপার্টমেন্ট, তাদের ব্যর্থতা। আমি কেন বলছি, ধরো নিশিকান্ত দুবে নিজে একটা সময়কাল বলেছেন, উনি পার্লামেন্টে যে স্পিচ তোমরা দেখালি 2000 থেকে আজকে পর্যন্ত ঝাড়খণ্ডের কথা উনি বলেছেন। দেখো অনির্বাণ, হিসেব করে 2000 থেকে 2024, এই 24 বছরের মধ্যে 14.5 বছর আমাদের দেশে বিজেপির গভর্নমেন্ট ছিল, 14.5 বছর। এবং মানে সীমান্ত কিন্তু তারাই পাহারা দেওয়ার দায়িত্বে ছিল। অতএব আমি বলছি, চিত হয়ে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে এসে পড়বে। যে আজকে যে আলোচনাগুলো উঠছে, এই প্রতিটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের বিরুদ্ধে আমাদের এই সমালোচনা আছে, আমরা দেখেছি। মনে করো যখন বাই ইলেকশন হলো কদিন আগে খড়দায়, ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়লো, দেখা গেল সে বাংলাদেশের নাগরিক। মুশকিলটা তৃণমূলের মধ্যে একটা দলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। দেখো আমি এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি এটা বিশ্বাস করবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলাদেশ থেকে হচ্ছে টেরোরিস্টরা পশ্চিমবাংলায় ঢুকে আসুক, ভারতে ঢুকে আসুক। আমি এটা মনে করি না, আমি যতই রাজনৈতিক বিরোধী হই না কেন। তৃণমূলের মধ্যে একটা দলের মুশকিলটা হচ্ছে, ওরা তো একটা মানে একটা কি আদর্শ নিয়ে কাজ করে না, ওদের কতগুলো শর্ট টাইম, কতগুলো লক্ষ্য আছে। আমাকে পঞ্চায়েত দখল করতে হবে, পুরসভা দখল
দখল করতে হবে, রাজ্য সরকার গঠন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেইটা করার জন্য আমার কাছে একজন এসে পাড়ায় আমার তৃণমূলের মস্তান হয়ে গেল, সে বাংলাদেশ থেকে এসছে না পাকিস্তান থেকে এসছে না আমেরিকা থেকে এসছে আমার দেখার দরকার নেই, আমি তাকে আমার ঠ্যাঙার বাহিনীর মধ্যে পেয়ে যাচ্ছি, তাকে আমি নামিয়ে দিলাম। একদম দেবজিৎ দা যে কথাটা বললো আমি ওর সাথে একটা জায়গাতে একমত, মানে ও আমরা যেখানে বিরোধী কেরালার কথাও বললো, আবার যেখানে বিজেপি সরকার আছে, যেখানে উড়িষ্যার কথাও বললো, যে অন্য কোনো রাজনৈতিক দল হয়তো এই ব্যাপারটা এতটা ক্যাজুয়াল হবে না, যেটা তৃণমূল ক্যাজুয়াল। আমি কিন্তু বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন, কিন্তু এই ক্যাজুয়ালিটিটা, মানে ক্যাজুয়াল অ্যাপ্রোচটা, ক্যাজুয়ালিটি না ক্যাজুয়ালনেসটা প্যালেটেবল হয়ে যাচ্ছে, এইটা আমাদের দেশের পক্ষে বা রাজ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু আমি বলছি এই তা বলে যদি আজকে কেউ পার্লামেন্টে দাঁড়িয়ে এইটা বলে যে ভাই গোটা ভারতের বর্ডারের দায়িত্ব হচ্ছে বিএসএফ এর, আর মালদা মুর্শিদাবাদের বর্ডার দিয়ে যদি কোনো উল্টোপাল্টা কাজ হয় সেখানে বিএসএফ এর দায়িত্ব নেই, সেখানে হোম ডিপার্টমেন্টের দায়িত্ব নেই, সেইটা তোমরা বুঝে নাও, এইটা কোনো লজিক হবে না। আমি লাস্ট কথা তোমাকে একটা কথা বলছি, তুমি এই যে বললে না, দেখো দেবজিৎ যে বললো দুখানা আধার কার্ড, ও একজনের কথা বললো, আচ্ছা আধার যখন আমাদের দেশে চালু করলো এই সরকার, তখন তো আমাদেরকে এটাই বলেছিল যে ভোটার আই কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে সব কিছু নকল করে নেওয়া যায়, আধারে বায়োমেট্রিক স্ক্যান করে আধার কার্ড তৈরি হবে, আধার নকল করা যাবে না, এইটা হচ্ছে একদম নিশ্চিত ডকুমেন্টেশন। আজকে দেবজিৎ দাই বলছে, ওর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছে আধারও আজ জাল হচ্ছে। আমি যে কথাটা তোমায় বলার জন্য বলছি, তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো বলে আমি মনে করি, ওয়াই মালদা মুর্শিদাবাদ, ওয়াই নট এনি আদার ডিস্ট্রিক্ট? ধরো আমাদের রাজ্যেই মনে করো উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে আজকে তোমার দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এতগুলো জেলা আছে, সীমান্ত বিভিন্ন জেলাতে রয়েছে, সব রয়েছে, কেন মালদা মুর্শিদাবাদ? তোমার ছোট্ট একটা উদাহরণ দিই, বন্দে ভারত চালু হলো প্রথম দিন, সেকেন্ড দিন বন্দে ভারতের কাছে একটা ঢিল পড়লো, শুভেন্দু অধিকারী বলে দিলেন ট্রেনটা যখন মালদা দিয়ে যাচ্ছিল তখন ঢিলটা ছোড়া হয়েছে। তারপরে রেল ডিপার্টমেন্ট, শুভেন্দু অধিকারীর দল সেই দপ্তরে আছে, তারা ভিডিও প্রকাশ করে দেখিয়ে দিল ঢিলটা ছোড়া হয়েছিল বিহার থেকে, তখন বিহারে তখন নীতিশ এবং বিজেপির জোট সরকার চলছে, তারপরে নীতিশ তেজস্বীর সাথে গেলেন। মুশকিলটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ যেহেতু মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট, কোনো কিছু না জেনে চোখ বন্ধ করে শুভেন্দু অধিকারী বলে দিতে পারে মালদা থেকে ঢিলটা ছোড়া হয়েছে, তাহলে বিজেপির যে বৃহত্তর যে একটা রাজনীতি, মুসলিম বিদ্বেষের রাজনীতি, সেইটাকে মার্কেট করা যায়। এক্ষেত্রেও সহজেই মালদা মুর্শিদাবাদ বলে দেওয়া যায় ওদের এই মুসলিম বিদ্বেষের রাজনীতিকে মার্কেট করার জন্য। বৃহত্তর মুসলিম বিদ্বেষী রাজনীতি, যেটা হিমন্ত বিশ্ব শর্মার কথাটা কোট করা হচ্ছে, আপনারা একবার চালান। উনি বারবার বলেছেন শুধু অসমিয়া হিন্দু বা অসমিয়া মুসলিমের জন্য এটা থ্রেট, এটা আমাদের মুসলিম শব্দটাও নিয়ে এখানকার, এবং আমরা এই কথাও বলছি এটা বৃহত্তর মুসলিম ক্ষুদ্রতর মুসলিমের ব্যাপার নয়, যারা এই দেশকে কেটে বেরিয়ে গিয়েছিল, যারা এটাকে নাপাক ভূমি মনে করে, যারা এটাকে দখল করতে চায় বাইরে থেকে এসে, আমরা তার বিরোধিতা করছি। এবং এর জন্য যদি দেশের মাটিতে কোনোদিন পা রাখেনি এমন কেউ যদি আসে, তাহলে সেই বিরোধিতা তো তোমাকে বর্ডারে দাঁড়িয়ে সেভাবে করতে হবে, তাই না? আমার কথাটা হচ্ছে যারা টুরিস্ট ভিসা নিয়ে আসছে, ভিসা নিয়ে আসছে, তারা দেবজিৎ বাবু আমাকে একবার বলছিলেন একজন রত্না বিশ্বাস, আধার যে কম্প্রোমাইজ সেটা বোঝা যাচ্ছে। আমি একটা কথা বলে শেষ করব, শেষ নয়, শুধু এখনো শেষ নয়। আমি রত্না বিশ্বাসের বক্তব্যটা আরেকবার শোনাবো, তারপর আমি দেবজিৎ বাবু আপনার কাছে আসছি। রত্না বিশ্বাস তৃণমূলের একজন খুবই সাধারণ স্তরের নেত্রী, আমি তার পদমর্যাদা, তার দলের ভিতরে দলীয় মর্যাদা লঙ্ঘন করার জন্য বলছি না, কিন্তু আধার কার্ডের মতো বিষয়ে কথা বলার জন্য সত্যি তেমন দলের নেত্রী একেবারেই নন, কিন্তু তিনি খুব জোরের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, দলের প্রতি বিশ্বাসের সঙ্গে বলছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কাদের জন্য? যারা বাংলাদেশ থেকে এসছেন। শুনুন আরেকবার। 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। বারবার করে যে পরিসংখ্যানের কথাটা বলছে, এর আগেও অনির্বাণ বলেছে, পরিসংখ্যান থাকাটা এই কারণে খুব মুশকিল, তার কারণটা হচ্ছে আমাদের কেন্দ্রের সরকার কাস্ট সেন্সাস ডেটা রিলিজ করবে না বলে দিয়েছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো একটা এলাকায় একটা সেই এলাকার মানুষ বা সেখানকার প্রাচীন জনজাতির মানুষ ছাড়া কেউ জমি কিনতে পারবেন না, এই আইনটা ভারতের মতো একটা দেশে অত্যন্ত জরুরি ভারতের ঐতিহাসিক বৈচিত্র্যকে রক্ষা করার জন্য। কিন্তু বিজেপি যদি সেই মানসিকতার পক্ষেই হয়ে থাকে, সেক্ষেত্রে একসময় কাশ্মীরেরও জমি কেনা যেত না কাশ্মীরের বাইরের মানুষের দ্বারা। আর্টিকেল
370টাকে বিলোপ করে কাশ্মীরের জমি কেনার অধিকার যে বারোয়ারি করে দিল, এটা একটা কনফ্লিক্ট। 3 নম্বর আমি করছি না, এই সময় আমি পাই। হ্যাঁ, আমি মাঝখানে ভুল কথা বললে আপনার সময় ঠিক করে দেবেন। 3 নম্বর কথা হচ্ছে বাংলাদেশ থেকে আসাদের যে ডকুমেন্ট বানিয়ে দেওয়ার কথা উনি বললেন, আমি এইটুকু বলতে পারি আপনারা তো পরিশ্রম করার দরকার নেই। আমাদের দেশে এখন সিএ চালু হয়ে গেছে, বাংলাদেশ থেকে এসে যে কেউ এমনি অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারে। বিজেপি আছে ডকুমেন্ট বানিয়ে দেওয়ার জন্য, তৃণমূল ফালতু চাপ নিচ্ছে কেন? আমি একটা কথা শেষ কথা, আচ্ছা এক সেকেন্ড, কারো কথাই শোনা যাবে না। এরপরে তোমাদের বলতে হবে, এরপরে তোমার মোটামুটি বলা হয়ে গেছে। না না, তুমি আমার মধ্যেও বলো না, আমার বিরুদ্ধে বলছো না, ঠিক আছে, আমার মধ্যেও বলো না, আমি কি তোমার মাঝখানে বলছি? এবার আমি পয়েন্টটাতেই আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়, মুশকিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী একজন যদি একটু ইরেসপন্সিবল কিছু ক্ষেত্রে মন্তব্য করেন, তাহলে সামগ্রিকভাবে রাজনীতিটা করতে উল্টো পক্ষের সুবিধা হয়ে যায়। এই যে উনি বললেন যে বাংলাদেশ থেকে কেউ এলেই আমি ব্যবস্থা করে দেবো, আপনি কোন হরিদাস পাল ব্যবস্থা করে দেওয়ার? একটা কেন্দ্রের সরকার হয় অ্যাসাইলাম দেবে অথবা দেবে না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে অন্য কোনো দেশে কাউকে অ্যাসাইলাম দেওয়ার? কিন্তু ওনার এই কথাগুলোর জন্য আজকে এই ন্যারেটিভ দাঁড় করাতে সুবিধা হয় যে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এখানে হচ্ছে